দর্শক এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। জনাব শফিকুজ্জামান, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। জি, আমরা প্রতিবেদনটি দেখলাম যে সর্বোচ্চ যে খুচরা মূল্য রয়েছে তার থেকেও এলপিজির বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাকে। কেন কিনতে হচ্ছে? এই অভিযোগটা আজকের না, বেশ কয়েক বছর ধরে এটা দেখা যাচ্ছে। মূলত এলপিজি যে সিলিন্ডার আপনার বিভিন্ন ওয়েটে থাকে, তার মধ্যে আপনার যেটা 12 কেজির দেখালেন এবং সেটা সত্য, এবং সেটি আপনার 150-200 টাকা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে, যেটি পুরোপুরি ভোক্তার সাথে প্রতারণা আমি বলবো। কারণটা হলো যে এই এলপিজি এটি কত মূল্য হবে এটি প্রতি মাসে এটি অ্যানালাইসিস করা হয় এবং এটি একটি ওপেন শুনানির মাধ্যমে হয়, এবং সেই শুনানির মাধ্যমে যেটা হয় যে এই এলপিজি মানে আপনার এটার ইনপুট প্রাইস কত, কনভার্সন করতে কত খরচ হয়, এবং সেটা অনুযায়ী একটি গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি মাসে এটি নির্ধারণ করে। এবং সেই নির্ধারণটা করে হলো আপনার 3-4টা পর্যায়ে, অর্থাৎ আপনাদের ফ্যাক্টরি রেট কত হবে, ডিস্ট্রিবিউশনের ডিলাররা তারা কতটুকু পাবে, এবং পাইকারি এবং খুচরা বাজারে কত হবে। অ্যাজ এ কনজিউমার হিসেবে প্রতিটা কনজিউমারের অধিকার যে সরকার যেটি ডিক্লেয়ার করেছে সেই মূল্যেই এটি পাওয়ার কথা, কিন্তু আপনাদের রিপোর্টে যেটা দেখা গেল যে তারা এটি সেটা তো পাচ্ছে না, বরঞ্চ তারা এটি পরিবহনের কথা বলে, অর্থাৎ সিলিন্ডারটা যদি কোনো দোকান থেকে আপনি ভ্যানের উপরে উঠান তারপরও তারা ওখানে 150 থেকে 200 টাকা চার্জ করছে। এবং আমি যখন ভোক্তা অধিদপ্তরের ডিজি ছিলাম, এটা নিয়ে আমরা ব্যাপক কাজ করেছিলাম, এবং এই অপারেশনে যেগুলো হলো সেখানে যেটা দেখা গেল যে আপনার এই মগবাজারে সেখানে তারা ওখান থেকে ভ্যানে উঠিয়ে আপনার অতিরিক্ত মূল্য নিচ্ছিল, এবং সেটার জন্য আমরা আমাদের যেটা কার্যক্রম সেই অনুযায়ী বাজার মনিটরিং এবং এটি নিশ্চিত করার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছিলাম। জি, আপনি যেটা বলছিলেন যে উঠানোর পরে সেটা কিন্তু ক্যাশ মেমো থাকে না, এবং দেখা যাচ্ছে যে তারা বলছেন যে দূরত্বের উপর নির্ভর করে তারা দাম নির্ধারণ করছেন, কিন্তু প্রকৃত চিত্রে কিন্তু সেটা না। তো এই অবস্থায় আসলে দায় কার? আপনি অবশ্যই দায় আমাদের যিনি খুচরা বিক্রেতা সেই বিক্রেতার দায়। কারণ হলো সে কিন্তু তার দোকানে ওইটা যখন বিক্রি করবে সে কিন্তু তার নির্ধারিত কমিশন সে পেয়ে যাচ্ছে। এখন আপনার এটি 8তলা বা 10তলায় উঠাবে, এটা হলো আপনার সাথে তার একটা চুক্তির বিষয়। সেটি কি যে সে তার নিজের গাড়ি নিয়ে যেতে পারে, তার ড্রাইভার নিয়ে যেতে পারে, অথবা সে একটা ভ্যানে নিয়ে যেতে পারে, সেটি হলো ক্রেতার বিষয়। অর্থাৎ আমি কীভাবে নিয়ে যাব, এখন যদি তার কাছ থেকে আমি এই সার্ভিসটা নিয়ে থাকি সেটা কত হবে সেটি কোনো বাধ্যবাধকতা নেই, সেটি হলো দুই পক্ষের আলোচনার মাধ্যমে হবে। তবে যেটি আপনারা রিপোর্টে দেখালেন যে 200-250 টাকা করে অতিরিক্ত যে নেওয়া হচ্ছে, এবং সেটার জন্য কোনো তারা কিন্তু ক্যাশ মেমো দেয় না। তারা দেখায় হলো যে কারণ ক্যাশ মেমো দিলে তো এটি আমাদের অভিযানে ধরা পড়বে, এই কারণে তারা সার্ভিস চার্জ হিসেবে এটা দেখায়। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে ক্রেতাদেরও সচেতন হতে হবে, ক্রেতারা ডেলিভারিটা ওখান থেকে নিক, তাহলে তার অতিরিক্ত লাগবে না। আর যদি তার দূরের এটা নিয়ে যেতে হয় তাহলে তার সাথে কথা বলেই কত হতে পারে তারা দুই পক্ষ আলোচনার মাধ্যমে ঠিক করা বাঞ্ছিত। এটা তদারকির দায়িত্ব আসলে কার? আপনারা দায় চাপাচ্ছেন BERCর অভিযোগ দিতে বলছেন, যে সে ব্যাপারে যদি বিস্তারিত বলেন। মূলত ক্যাব একটি অরাজনৈতিক একটি বেসরকারি সংস্থা, আমরা আসলে ভয়েস রেজ করি ভোক্তাদের পক্ষে। আর সরকারের যারা দায়িত্বে আছে তাদেরই এটি আপনার দায়িত্ব। ক্যাব হলো আমি ভয়েস রেজ করতে পারি, আমি এখানে এসে যে কথাগুলো বললাম ভোক্তারা সচেতন হবে, এটাই হলো ক্যাবের কাজ। এখন ধরেন কে দায়িত্ব নেবে, প্রথম হলো প্রাথমিকভাবে এটা আমাদের এনার্জি রেগুলেটরি কমিশন, কারণ তারা এই মূল্য নির্ধারণ করে। এখন এখানে চেয়ারম্যান মহোদয় বললেন যে ওনারা তো ওনাদের ওই ম্যান পাওয়ার নেই বা ওনারা ওই অ্যাক্টিভিটিস চালাতে পারেন না। সেই জায়গাটায় যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটি হলো যে আমাদের এনার্জি রেগুলেটরি কমিশন তারা কিন্তু বা জ্বালানি মন্ত্রণালয় কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেয়, এবং সেখানে রেগুলেটরি অথরিটি কিন্তু তারা যদি তাদের এই কোনো যে মূল্য নির্ধারণ করার পর এটি যদি না মানে, তাহলে আমরাও দেখতে চাই ভোক্তাদের পক্ষ থেকে যে তাদের বিরুদ্ধে কোন কোন প্রতিষ্ঠান যারা মানছে না তাদের এই প্রাইসটা, তাদের বিরুদ্ধে কোন কোন প্রতিষ্ঠান কী কার্যক্রম নিয়েছে, এটা আমরা আমাদের পক্ষ থেকে দেখতে চাই। আর মনিটরিংয়ের যেটা আছে, মনিটরিংয়ের দায়িত্ব অনেক প্রতিষ্ঠানে আছে। আমাদের যারা আছে, বিশেষ করে আমাদের জেলা ম্যাজিস্ট্রেটরা যারা আছে, ডিসি সাহেবরা, ইউনো সাহেবরা আছে, তারা মোবাইল কোর্টের মাধ্যমে মনিটর করতে পারে।
আরেকটা আপনারা জানেন আমি যে পজিশনে ছিলাম ভোক্তা অধিকারের ডিজি হিসেবে, সেখানে আমাদেরও নেটওয়ার্ক আছে, বাট ভোক্তা অধিদপ্তরের আসলে ম্যান পাওয়ারের অনেক স্বল্পতা আছে। একটি জেলায় মাত্র একজন অফিসার, তাকে দিয়ে তো আসলে এই প্রতিটা বিষয়ে দ্রব্যমূল্য থেকে শুরু করে। বলতে চাচ্ছি যে বিআরসি বলছে যে বাজারে যদি তারা কঠোর হয় তদারকিতে, তাহলে কৃত্রিম সংকট তৈরি হতে পারে, সিলিন্ডার উধাও হয়ে যেতে পারে। তাহলে তো আমরা এক্ষেত্রে যদি বলি যে আমি বলি বিআরসি চেয়ারম্যান মহোদয় কিভাবে মিন করেছে আমি জানি না, আপনাদের রিপোর্টের সামান্য একটু দেখলাম। এই ধরনের কথা আসলে অ্যাকচুয়ালি যদি আমরা বলি তাহলে তো আসলে বলবো যে আমরা সেই সিন্ডিকেট বা এদের কাছে জিম্মি হয়ে গেলাম। আমার কথাটা হলো যে বাজারে কৃত্রিম সংকট তৈরি হবে, এটাই হলো ব্যবসায়ীরা করবে। আমাদের কাজ সবার মিলে যারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এই কৃত্রিম সংকটটা বা এই সিন্ডিকেট করে বাজার অস্থির যাতে না করতে পারে, সেটাই কিন্তু আমাদের যারা রেগুলেটরি অথরিটি এবং আমাদের যারা আইন প্রয়োগকারী বা আমাদের যে সংস্থাগুলো মনিটর করে তাদের দায়িত্ব। সেখানে কোনো এই ধরনের কোনো দায়িত্ব এড়ানো বা এই বিষয়টি আসলে এটি আসলে সাধারণ মানুষও কিন্তু এটাকে ভালোভাবে নেয় না। আর আমাদের ক্যাবের পক্ষ থেকে তো আমরা তো আমাদের কোনো লিগ্যাল ম্যান্ডেট নেই যে ওখানে যে জরিমানা করা, ফাইন করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ক্যাবের পক্ষ থেকে সেটার সুযোগ নেই। আমরা এই পাবলিক ভয়েস রেজ করে এটি সরকারের কাছে তুলে ধরবো, যে কোনো বিষয় ভোক্তার অধিকার নিয়ে আমি সরকারের কাছে সেই বিষয়টা তুলে ধরবো এবং সেখানে আমরা যে বার্গেনিং অথরিটি হিসাবে আমরা কাজ করব। জি, ওই যে কথা বলছিলাম আর কি, তাহলে ওনার কিন্তু ফাঁক ফোকর জানা আছে যে সিন্ডিকেট কীভাবে তৈরি হতে পারে না হতে পারে, এবং তারা নিজেরাই যেহেতু বলছেন যে সিলিন্ডার আসলে উধাও হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আসলে কী ধরনের ব্যবস্থা তারা নিতে পারে, যেহেতু তারা আগে ভাগে বুঝছেন, এবং তাদের কি এই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত যে আসলে কোথায় কোথায় ফাঁক ফোকর আছে সেগুলো দেখে তারপরেই তারা এই ধরনের ব্যবস্থা নেবে? আমি স্পষ্টভাবে বলি, এটি কোনো নিষিদ্ধ কোনো পণ্য না, এটি কোনো ড্রাগ না আপনি লুকিয়ে রাখবেন বা এই ধরনের কোনো স্মাগলিংয়ের জিনিস না। সিলিন্ডার এটা ভিজিবল জিনিস। এটি যদি কোনো কেউ আপনার কি বলে যে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, সেটির জন্য দেশে খুব কঠিন কঠিন আইন আছে, স্পেশাল পাওয়ার অ্যাক্ট থেকে শুরু করে। আপনার মনে আছে যে একসময় ডিম আপনার কৃত্রিম সংকট করার জন্য তারা হিমাগারে মজুত করতো, আমরা সেখানে হামলা করেছি। তাহলে এই সিলিন্ডার এটা তো লুকিয়ে রাখার বিষয় না, এটা নিশ্চয়ই একটা গোডাউন আছে এবং এটি কিন্তু জ্বালানি পরিদপ্তর থেকে এটা বিস্ফোরক দ্রব্য, যেহেতু এটি খুব সেন্সিটিভ জিনিস, এই জন্য কিন্তু অনেকগুলো লাইসেন্সিংয়ের মধ্যে থাকে, অর্থাৎ এটা বিস্ফোরণ হতে পারে। এই কারণে এটি যে গোডাউনে রাখা হবে এই তথ্যও কিন্তু সেই গোডাউনের অনুমোদনও কিন্তু দেয় আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা দেয়। এখন কেউ যদি মজুত করে রাখে, কৃত্রিম সংকট করে, তাহলে তো আমার কঠোর আইন আছে। তাহলে আমরা আমাদের দেশে আইন থাকার পরেও আমি ভোক্তাদের জিম্মি করবে, এটা তো বাংলাদেশে চলতে পারে না। যেহেতু আমি জানি যে সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙারও প্রসেসে জানা আছে। শেষ প্রশ্ন করতে চাই, ভোক্তা অধিকার সংরক্ষণের যে সাবেক মহাপরিচালক তিনি বলেছেন যে এই যে দুষ্টচক্র রয়েছে সেই দুষ্টচক্র ধরার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণের কাছে তাদের অভিযোগ করতে বলেছেন। তো এ ব্যাপারে আপনার কি বলার আছে? এটা তো আমি বলেছি সাবেক মহাপরিচালক হিসেবে। মূলত ভোক্তা আইনে, ভোক্তা আইনে 2009-এর যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যে আইন আছে, সেখানে ভোক্তারা যদি কোনো বিষয় মনে করে যে সে প্রতারিত হচ্ছে, তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সেখানে অভিযোগ জানাতে পারে এবং আমাদের ওইখানে এরকম অনেক অভিযোগ এসছে এবং সেটা আমরা নিষ্পত্তি করেছি এভাবে যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে আমরা নোটিশ করে ডেকেছি এবং সেখানে যেটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন করা যায় এবং সেই ফাইন করার একটা পার্সেন্টেজ, অর্থাৎ 25% কিন্তু যিনি অভিযোগ করেন তিনিও প্রাপ্তি হন। তাই সেখানে এই ঘটনাগুলো আমাদের অভিযানে তো অনেক কিছু বেরোয় আসে। আর যদি কোনো ভোক্তা যদি কারো বিরুদ্ধে তার প্রতারিত হয়েছে এই জন্য ভোক্তা আইনে অভিযোগ করে, তাহলে সেটা প্রতিকারের ব্যবস্থা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এলপিজি গ্যাসের দাম কেন বাড়ছে, আর এই জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ক্যাবের মহাপরিচালক জনাব শফিকুজ্জামান।